আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা যেহেতু খুবই নিকটে, আমি তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শানিত করার জন্য ইতিপূর্বে আমি এমসিকিউর উপর 6টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা মডেল টেস্ট নাম্বার 7 নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে আমরা মডেল টেস্ট 7টি আজকে কীভাবে সলভ করি, সবাই খাতা কলম নিয়ে বসে যান এবং কোন কোন জায়গায় আমি ব্যাখ্যাগুলো দাঁড় করাই সেই ব্যাখ্যাগুলো একটু মনোযোগ সহকারে খাতায় নোট করার ট্রাই করবেন। ওকে, তাহলে আমরা দেখুন প্রথম যে কোয়েশ্চেনটা, এই প্রথম কোয়েশ্চেনের মধ্যে বলেছে আচরণগত বায়োমেট্রিক্স হচ্ছে। দেখুন, আগে আপনার জানতে হবে বায়োমেট্রিক জিনিসটা কি। বায়োমেট্রিক্সটা হচ্ছে আমরা কোনো একজন মানুষের নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য অথবা ভেরিফিকেশন করার জন্যই বায়োমেট্রিক্স ইউজ করি, রাইট? তো এখন দেখুন এখানে বায়োমেট্রিক্স মনে রাখবেন দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে আচরণগত আর একটা হচ্ছে শারীরিক, যেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল এবং বিহেভিয়ারাল। ওকে, তো আচরণগত কোনগুলো হতে পারে ভয়েস, রাইট? আপনার ভয়েসটা, যেমন এই যে আমি সকালে কথা বলছি, দ্যাট মিনস আমার ভয়েসটা কিন্তু কিছু বসে আছে। আবার দিনের শেষ ভাগে করলে ভয়েসটা কিন্তু এরকম থাকবে না। এই তো ভয়েসের যে চেঞ্জ হয়, এই কারণে এটা আচরণগত একটা বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে দেখুন সিগনেচার ভেরিফিকেশন। যেমন আপনার সব সময় কিন্তু সিগনেচার একরকম হয় না, একটু 19-20 হয়, রাইট? আচ্ছা, আঙ্গুলের ছাপ, এটা হচ্ছে দেখুন আঙ্গুল ছাপ নিতে গেলে কি আপনার শারীরিক ব্যাপারগুলো, মানে শরীরের যেই ছাপ ইউজ করতে হয়, এই কারণে আমরা এটাকে শারীরিক ধরি। তার মানে এখানে অ্যান্সার হবে 1 আর 2। ব্যাখ্যাগুলো প্লিজ ভালো করে একটু মনে রাখার চেষ্টা করুন। ফাইন, পরবর্তী প্রশ্ন দেখুন বলেছে সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন ব্যবহার করেন। এই তরল নাইট্রোজেন হচ্ছে ক্রায়োসার্জারির একটা এজেন্ট, মনে রাখবেন। সেটা অবশ্যই লিকুইড নাইট্রোজেন হইতে হবে, রাইট? তো এটা সর্বপ্রথম ব্যবহার করেন যে ইনি একজন ডক্টর, ওনার নাম হচ্ছে ডক্টর রে এলিংটন। ওকে, ফাইন। এবার দেখুন নাম্বার 3 কোশ্চেনে বলেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে, বাণিজ্যিক মানে হচ্ছে আপনি কোনো একটা জিনিসকে, মানে কোনো ব্যবসার উদ্দেশ্যে যখন কোনো একটা জিনিস ব্যবহার করবেন সেটাকে আমরা বাণিজ্যিক উদ্দেশ্য বলি। এখন বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সহজ কথা, আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং যখন দেখবেন তখন মনে রাখবেন এইটা কিছুটা এগ্রিকালচার রিলেটেড কোনো মানে প্রোডাকশন বাড়ায় কীভাবে, সেটা নিয়ে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল কাজ। তাহলে এখানে দেখেন শিক্ষাক্ষেত্রে এগুলো হবে না, দেখুন কৃষিক্ষেত্রেই আমরা বাণিজ্যিক উপায়ে, বাণিজ্যিকভাবে কোনো ক্ষেত্র হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে ইউজ করি। ওকে, নাম্বার 4 বলেছে কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়। দেখুন, বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে বায়োলজিক্যাল তথ্য, যখন বায়োলজিক্যাল যেই তথ্যগুলো যখন যেগুলোকে আপনি কীভাবে তথ্যে পরিণত করেন। তো তথ্য পরিণত করতে গেলে আপনার প্রথমে ডাটাবেজ লাগবে, কারণ অনেক ডাটাবেজ নিয়েই আপনি একটা তথ্যর মানে মার্চ করে এই তথ্যটা কিসের উপর ডিপেন্ড করে একটা ফলাফল দেবেন, সেটার জন্য কিন্তু মাস্ট ডাটাবেজ লাগবে। আর ডাটাবেজ চালাইতে গেলে আপনার অবশ্যই প্রোগ্রাম জানা লাগবে। আর প্রোগ্রাম জানার জন্য অবশ্যই আপনার গাণিতিক পরিসংখ্যান বিষয়ে খুব ভালো ধারণা থাকতে হবে। তার মানে এই তিনটা আমাদের বায়ো ইনফরমেটিক্সের সাথে যায়, এটা যায় না। তার মানে এটাই আমাদের অ্যান্সার, রাইট? অ্যান্সারটা একটু ভিন্ন, এখানে এটা কাটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখুন পরবর্তী কোশ্চেনে বলেছে নিচের চিত্রটি কোন ডেটা ট্রান্সমিশনের মোড। মনে রাখবেন এই চিত্রটি হওয়ার কথা ছিল সিমপ্লেক্স, কিন্তু এখানে সিমপ্লেক্স আমার নাই। তারপরে আমরা মনে রাখবো সিমপ্লেক্স না থাকলে এটা ব্রডকাস্টে চলে যাবে, ঠিক আছে? ব্রডকাস্টে আমরা জানি কি, যদি একজন মানে আপনার ইউজার, মানে একজন একটা নোড থেকে যখন অসংখ্য নোডে, মানে অসংখ্য জায়গায়, মানে কোনো ভেদাভেদ নাই, এটাকে আমরা বলি ব্রডকাস্ট। মানে যে কোনো চ্যানেলে সে, মানে একজন দাতা আর গ্রহীতা হবে অসংখ্য, গ্রহীতার সংখ্যা কী হবে? অসংখ্য। তো এখানে একটা গ্রহীতা দিয়েছে, এখানে অসংখ্য গ্রহীতা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এটাকে আমরা এই কারণে বলতে পারি ব্রডকাস্ট। তবে এটা যদি এখানে সিমপ্লেক্স থাকতো তাহলে উত্তরটা সিমপ্লেক্সই হতো, রাইট? ওকে, নাম্বার 6 দেখুন ক্লাউড কম্পিউটিং হচ্ছে, ক্লাউড কম্পিউটিংয়ের মূল জিনিসটা হচ্ছে আমরা অনলাইন ভিত্তিক কোনো একটা প্ল্যাটফর্মে যখন আমাদের প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ করে রাখি, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এখন এই ক্লাউড কম্পিউটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে একটি ব্যবসায়িক মডেল। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ব্যবসায়িক মডেল। মনে রাখবেন ক্লাউড কম্পিউটিং এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার রিসোর্স ফ্লেক্সিবিলিটি, যেটাকে আমরা বলি পর্যাপ্ত পরিমাণ তার রিসোর্স থাকবে। তারপর হচ্ছে কি অন ডিমান্ড, মানে আপনি যখন চাইবেন তখনই সে আপনাকে সেবা দিতে বাধ্য থাকবে। আর পে অ্যাজ ইউ গো, তার পূর্ব প্রি কন্ডিশন হচ্ছে আপনার অবশ্যই আগে তাকে পেমেন্ট দিতে হবে। তার মানে এখানে এই তিনটা তার বৈশিষ্ট্য। আর এছাড়াও এর 3টা মডেল রয়েছে, আপনারা জানেন 3টা মডেলের মধ্যে একটাকে বলে IaaS। এটার মানে হচ্ছে IaaS মানে কি, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তারপরে আরেকটা রয়েছে পাস, এটা একটু দেখে রাখুন, এটা কাজে লাগবে।
পাস, পাস মানে হচ্ছে কি প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। আর লাস্টে যেটা রয়েছে সেটার নামটা আমরা বলি সাস। সাস মানে হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, রাইট? মনে থাকবে? ফাইন। এবার দেখুন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। বলছে স্যাটেলাইট কমিউনিকেশন কোনটি ব্যবহৃত হয়? ন্যারোব্যান্ড তো ব্যবহৃত হবেই না, এটা অল্প জায়গা ডিস্টেন্স নিয়ে, এটা স্পিডই খুবই কম, অনলি আপনার আপ টু 300-400 পর্যন্ত। ভয়েস ব্যান্ডটা তার চেয়ে একটু বেশি, 9000 পর্যন্ত তার স্পিড। আর ব্রডব্যান্ড এটাই সবচেয়ে বড়, আর এটা চতুর্থ প্রজন্মের একটা অন্যতম বৈশিষ্ট্য। তার মানে আমাদের এখানে উত্তরটা হবে ব্রডব্যান্ড। হ্যাঁ, এবার বলছে ইএমআই। এই ইএমআই এর প্রভাব নেই, মনে রাখবেন। আগে আপনি জানবেন ইএমআই জিনিসটা কি, মনে রাখবেন। ইএমআই মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। কথাটা একটু লিখে রাখুন। ইএমআই এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স দ্বারা বোঝায় এখানে কোনো রকমের ইলেকট্রিসিটির ফ্লো থাকে না। তো আপনি এখানে দেখুন ফাইবার অপটিক কেবলে কিন্তু ডেটা আদান প্রদান হয় আলোর গতিতে, মানে এখানে লাইটটাকে ইউজ করা হয়। তার মানে এখানে কোনো রকমের আপনার ইলেকট্রিসিটি নেই, এই কারণে এখানে উত্তরটা হবে অপটিক্যাল ফাইবার। দিস ইজ দ্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা। আচ্ছা, এবার দেখুন পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এই কোয়েশ্চেনটা করার জন্য আপনি ক্যালকুলেটর ইউজ করবেন। সহজ কথাতে এই অংশটাকে আপনাকে ক্যালকুলেটর ইউজ করবেন। দেখুন এই অংশটাকে আপনি যদি ক্যালকুলেটর ইউজ করেন, এখানে আমরা যদি একটা মনে রাখি, আপনাদের মনে আছে কি না, 1 2 4, মানে দ্রুত যদি আপনি করতে চান এই টেকনিকেও করা যায়। আমি টেকনিকটা দেখাই, আপনি কোনো টেকনিক করার দরকার নেই, আপনি এটাকে ক্যালকুলেটর ইউজ করবেন। 8 পরে কত হয় 16 পরে কত হয় 32, রাইট? দেখুন এই যে 32 আসলো। এবার আপনি দেখুন এখানে এই 37কে এখানে যোগ করে বানান। দেখুন আপনার 32কে লাগবে, 4কে লাগবে, তাহলে 32 আর 4 কত হলো 36, 36-এর আগে কত 37। তার মানে আপনার অ্যান্সারটা হবে এখান থেকে 100-101, রাইট? তো এখানে কোথায় 100-101 আছে? দেখুন এখানেও আছে, এখানেও আছে, তার মানে বাকিগুলোতে নাই, এই দুইটা বাদ। এবার দেখুন পরবর্তী দশমিক এই অংশটা যদি আপনারা দেখুন, এই অংশটাকে আমি এখানে একটু দেখাচ্ছি। দেখুন এই অংশটাকে আপনি কিভাবে করবেন, আপনারা জানেন যে এখানে 0.125, এটাকে কত দিয়ে গুণ করবেন বলুন তো? এটাকে গুণ করবেন হচ্ছে 2 দিয়ে। কত দিয়ে গুণ দিবেন? এটাকে গুণ করবেন হচ্ছে 2 দিয়ে, গুণ 2। এই জায়গাটা আপনি জানেন, এই জায়গাটা হচ্ছে পূর্ণ সংখ্যা লিখতে হয়, আর বাকি ওই জায়গাটা কি লিখতে হয়? ওই জায়গাটার মধ্যে লিখতে হয় আপনার দশমিক সংখ্যা। তো এটাকে যদি আপনি গুণ দেন, এটা কিন্তু অ্যান্সারটা এরকম আসবে। একটু ক্যালকুলেটরে গুণ করে দেখুন, এটা আসবে 0.25। এই 0.25কে আবার কত দিয়ে গুণ দিবেন? 2 দিয়ে গুণ দিবেন, রাইট? তো এখানে যদি আবার 2 দিয়ে গুণ দেন, দেখুন 0.25কে যদি আপনি 2 দিয়ে গুণ দেন, তাহলে এখানে আসবে 0.5, মানে 0.5। তো 0.5, দেখুন 2টা 0, আমার 2টা 0 অলরেডি কোথায় আছে দেখুন, এখানে 0 একটা আর এখানে 0 2টা, তার মানে আমার আর সামনে আগানো দরকার নেই। এটাই আমার অ্যান্সার। আমরা টেকনিক্যালি অ্যান্সারটা বের করে ফেললে আর আমরা সময় নষ্ট করব না, রাইট? এবার দেখুন ইবিসিডি কোড দিয়ে মোট কতটি? আপনারা জানেন ইবিসিডি কোড হচ্ছে 8 বিটের কোড। তো এখানে আপনি গুণ দিবেন 2 টু দি পাওয়ার 8। তো 2 টু দি পাওয়ার 8-এ আপনার টোটাল বিট আসে হচ্ছে 256। এটাই রাইট অ্যান্সার। এবার দেখুন এই প্রশ্নটার ভিতরে আপনাকে বলেছে যে এটার অ্যান্সার কত। তো এটা দেখুন আপনার সহজ হচ্ছে, এইটাকে আপনি অক্টালে যোগ করবেন, রাইট? এটা কিন্তু ক্যালকুলেটারে করা যাবে না, কারণ কম্পিউটার কিন্তু দশমিক মান নেয় না। তো এখানে দেখুন এটাকে যদি আপনি যোগ করতে চান, আমি যোগটা যদি এখানে ছোট্ট করে দেখাই, একটু দেখো 7 6, দেখুন 7 6 7 0। আপনারা অক্টালের যোগ অলরেডি জানেন, আমি তারপরে একটু দেখিয়ে দেওয়ার জন্য জাস্ট লেখা 0.47। আপনারাও সাথে সাথে লিখে ফেলুন, আসলে প্র্যাকটিস করলে আপনার সুবিধা হবে। এখানে দেখুন 4 5 6, তার মানে এখানে 3টা নাম্বার, তো এখান থেকে শুরু করব 4 5 দেন 6। পয়েন্ট কত আছে এখানে? দেখুন পয়েন্ট আছে তো আপনার 2 3, রাইট? এবার অক্টালে আপনি যোগ করবেন। দেখুন অক্টালের যোগের সিস্টেমটা আপনাদের মনে আছে কি না আমি জানি না। অক্টালের যোগের মূল কথা হচ্ছে এটার বেজ হচ্ছে 8, সেইভাবে আপনি হিসাব করবেন। দেখুন 8 5 আর 3-এ কত? 7, আর এখানে কত আছে আমার? 7 আর 3, রাইট? তো 7 আর 3-এ হয় কত? 10। তো আপনি জানেন অক্টালের বেজ হচ্ছে 8, তাহলে 10 থেকে 8 যদি বিয়োগ দেন তাহলে এখানে কিন্তু 2 আসে। তো তারপরে আপনার হাতে 1 থাকে, এই 1-এর সাথে নিচে 2-এর সাথে যোগ করবেন, তাহলে 3, 4 আর 3-এ কত? 7। দেখুন এখানে আপনার 7 আসবে।
কারণ এটা 8কে ক্রস করে নাই, এই কারণে এটা 7 লিখতে পারলাম। আর আপনারা জানেন অক্টাল নাম্বারের সর্বোচ্চ ভ্যালু কিন্তু 7, রাইট। এবার দেখুন 0 আর 6 যোগ করলে এখানে 6 হয়, কত হয়? 6 হয়। তারপরে দেখুন এখানে আমাদের পরবর্তী আছে হচ্ছে আপনার 5 আর 7 5 কত? 12। তো আপনার হচ্ছে 12 থেকে 8 বিয়োগ দিবেন, কারণ বেজ 8, যেটা বেজ থাকবে সেটাই আপনাকে বিয়োগ করতে হবে, রাইট। তার মানে এখানে আছে হচ্ছে আপনার 4, তো হাতে 1 থাকে, তাহলে 6-এর 5-এ 4-এর 1-এ 5, 6-এর 5-এ কত? 11। তার মানে এখানে আপনার 8 থেকে 11 বিয়োগ দিলে 3 থাকে, হাতে কত? 1, 7-এর 1-এ 8। তো এখানে 7-এর 1-এ 8, 8-এর আমরা কত লিখবো? 8 থেকে 8 বিয়োগ দিলে 0 থাকে, রাইট। হাতে কত থাকে? 1। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। এখানে এই অ্যান্সারটার পুরোটা জায়গায় ঠিক আছে, একটু জায়গায় ভুল আছে এই অ্যান্সারটার মধ্যে। দেখুন এখানে 1 3 4 7 এতটুকু পর্যন্ত সবই ঠিক আছে, এখানে একটা অতিরিক্ত শূন্য অ্যাড হবে, রাইট। তাহলে অঙ্কটার অ্যান্সারটা সঠিক হবে। আচ্ছা, এবার দেখুন নাম্বার 12 আমরা যদি যাই, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কোনটি সঠিক? মনে করেন আপনি বুলিয়ান অ্যালজেব্রা সম্বন্ধে কোনো কিছুই জানেন না, তাও আপনি অ্যান্সার বের করতে পারবেন। দেখুন এটার মান যদি আপনাকে বুলিয়ান অ্যালজেব্রা দুইটা ভ্যালু হয়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0, একটা এর দুইটা মান হইতে পারে। তো এটা যদি 1 হয়, এটা মাস্ট 0 হবে, দেখুন 0 হবে। তো 0-এর সাথে 1 যদি যোগ করেন এখানে 1 হবে, রাইট। তো আবার দেখুন এটাকে যদি আপনি এবার 0 ধরেন, এটাকে এবার আমি কি বললাম? 0। যে এটা যদি আমি 0 ধরি, তাহলে এটা কী হওয়া উচিত? 1। তো 0 1 যোগ করলে আবার 1 হয়, তার মানে এটা কিন্তু এখানে 0, তার মানে এটা অ্যান্সারটা ভুল আছে। তো এটা দেখুন a প্লাস এ, আপনারা জানুন 1 প্লাস 1-এ যদি 1 হয়, তাহলে a প্লাস এতে a হয়, তার মানে এটাও কি আছে? ভুল আছে, তার মানে এটাও বাতিল। এবার দেখুন a প্লাস 1, দেখুন এর মান যদি 0 ধরেন, 0-এর সাথে 1 যোগ করলেও 1 হয়। আবার এখানে এর মান যদি 1 ধরেন, 1-এর সাথে 1 যোগ করলে 1 হয়, কিন্তু এখানে 0 আছে, তার মানে এটাও ভুল। আর এটা a প্লাস 0 মানে হচ্ছে এর মান যদি আপনি এখানে 1 ধরেন, দেখুন তাহলে এখানে উত্তর আসবে 1। আর যদি এর মানকে যদি আপনি 0 ধরুন, দেখুন তাহলে উত্তর আসবে 0। তাহলে 0 আর 1 এখানে কার মধ্যে আছে? এর মধ্যে আছে, তার মানে অ্যান্সারটা হচ্ছে এ, রাইট। এবার দেখুন 13 নম্বর এখানে বলেছে, 13 নম্বরটা আমাদের বলেছে এর মান যদি 1, বি এর মান 0 এবং সি এর মান 1 হলে ওয়াই এর মান কত? তো আপনার প্রথমে যেটা কাজ করতে হবে, এটার ইকুয়েশনটা বের করে ফেলবেন, হ্যাঁ। তো এটার ইকুয়েশনটা বের করলে এখানে কি আসবে বলুন তো? এটা যেহেতু অর গেট, তাহলে এখানে আসবে এ প্লাস বি, রাইট। তো এ প্লাস বি আসলে আপনার এখানে, আর এখান দিয়ে কে গেল? সি। এটা হচ্ছে ন্যান্ড গেট, তার মানে এর সাথে এটা গুণ হবে, রাইট। তাহলে আপনি এখানে কি লিখবেন? সি ইন্টু এ প্লাস বি। যেভাবে আমি ট্রাভেল করেছি এভাবে ট্রাভেল করে দেখাবেন, তাহলে আপনার কিন্তু সহজ হবে জিনিসটা। এ প্লাস বি, উপরে একটা কি আছে? বার আছে, রাইট, কারণ এটা একটা ন্যান্ড গেট, আর তার মধ্যে গুণের সম্পর্ক আর উপরে বার। এবার দেখুন আপনাকে বলেছে এর মান যদি 1 হয়, দেখুন এর মান 1, তার মানে বি এর মান 0, তাহলে 1-এর সাথে 0 যোগ করলে কিন্তু 1 হয়, রাইট। তো এতটুকু শেখ সি এর মান 1, তাহলে 1 ইন্টু 1 দিলে আমাদের কি হয়? 1 হয়। আর উপরে যদি বার থাকে, তাহলে এই বারটা 1টাকে উল্টিয়ে দেয়, রাইট, তার মানে 0, তার মানে অ্যান্সার হবে 0, ফাইন। এবার দেখুন নাম্বার 14 বলেছে 8 বিট রেজিস্টারে কয়টি ফ্লিপ ফ্লপ থাকবে? মনে রাখবেন যত বিট রেজিস্টার থাকে যতটা বিট রেজিস্টার কয়টি ফ্লিপ ফ্লপ, মানে বিট যতটা রেজিস্টার থাকবে ফ্লিপ ফ্লপ অতটাই থাকবে, তার মানে 4 থাকলে এটা উত্তরটা 4ই হবে। তারপর এটা দেখুন, এটা আপনারা জানেন, এটা HTML থেকে আসছে, স্ট্রাকচার থেকে। দেখুন এটা প্রথম, এটা সেকেন্ড, মানে ফার্স্ট লাস্ট, আর একটা হচ্ছে প্রথম পেজ থেকে সেকেন্ড পেজে যে নেক্সট প্রিভিয়াস এই ইস্যুটা আছে, তার মানে এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। এটা আপনারা জানেন, এই কারণে কম ব্যাখ্যা দিলাম। এবার বলছে টেক্সটে বোল্ড করার জন্য ব্যবহৃত ট্যাগ নিচের কোনটি? যেমন আপনি বোল্ড করার জন্য সবসময় ট্যাগ শিখেছেন বি, রাইট। তো এখন দেখলেন বি এখানে নাই, তো উত্তরটার একটা কৌশল আছে, হ্যাঁ, এটাকে ওপি বলা, একটা টেকনিক, হ্যাঁ, আপনি অবজার্ভ করবেন। দেখুন এস মানে স্ট্রাইক, তার মানে এটা হবে না, আপনি জানেন। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, এটাও হবে না, আপনি জানেন। এ মানে হচ্ছে লিঙ্ক, এটাও হবে না, আপনি জানেন। তার মানে উত্তর কি? স্ট্রং, রাইট। স্ট্রং দিয়ে লেখাকে বোল্ড করা যায়, বি দিয়েও বোল্ড করা যায়। আচ্ছা, এবার দেখুন নাম্বার 70 বলছে নিচে কোন ট্যাগের এলিমেন্ট থাকে না? সহজ, এটা এমটি ট্যাগ, আর এমটি ট্যাগ কি? ইমেজ। এছাড়া আরও কিছু এমটি ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে বিআর, আপনারা জানেন বিআর। তারপরে আপনার এমটি ট্যাগ আছে এইচআর, রাইট, এইচআর, বিআর, এগুলো লিখে রাখুন। এবার হচ্ছে এ ট্যাগের সাথে ব্যবহৃত আবশ্যক অ্যাট্রিবিউট, মনে রাখবেন এ ট্যাগ হচ্ছে একটা লিঙ্ক ট্যাগ। কী ট্যাগ? লিঙ্ক ট্যাগ। আর লিঙ্ক ট্যাগের মধ্যে যেটা অবশ্যই লাগবে সেটার নাম হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স, এটাকে বলে href, আপনি যেভাবে মনে রাখতে পারেন। এবার হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউটের মান সবসময় কেমন হবে? এটা সংখ্যা দিয়ে আপনার স্টার্ট অ্যাট্রিবিউটের মানটাকে প্রকাশ করব, রাইট। এবার দেখুন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি।
এখানে দেখুন এই যে প্রশ্নটা দিয়ে একটু কনফিউশন দিয়েছে যে a সমান সমান 5। মূল কথা হচ্ছে এই প্রোগ্রামে 5 তেমন কাজ নাই, এটা হচ্ছে একটা পোস্ট ইনক্রিমেন্ট, রাইট। তো পোস্ট ইনক্রিমেন্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম আমার একটা ইন্ডিভিজুয়াল ভিডিওতে। যদি এখানে কনফিউশন লাগে একটু দেখে যান, তারপর আমি এখানে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আপনি একটু দেখুন এই যে আয়ের মানটা এখানে 2 আছে, রাইট। তো প্রথমে হচ্ছে এই প্রোগ্রামে ঢুকে এই 2 এর মানটা এর মধ্যে চলে যাবে, তার মানে আমি বুঝে গেলাম যে এর মানটা এখন 2 আছে, রাইট। তো এর মান 2 আর আয়ের মান তাহলে কী হবে মনে রাখবেন, আয়ের মানটা যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট পরে বাড়ে, এই কারণে আয়ের মানটা এখানে প্রথম ধাপে বাড়বে আর এর মানটা পরের ধাপে গিয়ে বাড়বে। তার মানে এখানে এর মান হবে 2, আয়ের মান হবে 3। কোথাও কি আছে 2, 3, রাইট। এটাই আপনার অ্যান্সার। এই 5 এই সমান 5 দিয়ে আপনাকে জাস্ট কনফিউশন করেছে, আর কিছু না। ওকে, পরে দেখুন এটা আমরা জানি, এটা বুলিয়ান এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কীভাবে মানে সি ভাষার এক্সপ্রেশন কীভাবে বের করি, এটা একটু আমি এখান থেকে অ্যান্সারটা যদি করার চেষ্টা করি। দেখুন আমি পরের লাইন থেকে এখানে আসি। হ্যাঁ, পাওয়া মানে হচ্ছে পাওয়ার। তো আপনি যদি 15কে 3 দিয়ে ডিভাইড করেন, এটা মানে ভাগ, এটা কিন্তু ডিভাইড করা, মনে রাখবেন। 3 দিয়ে করলে 3 5 কত 15, রাইট। এখানে তাহলে আমার 5 থাকলো, আর এখানে 9কে 3 দিয়ে যদি ডিভাইড করেন 3 3 9, তার মানে এখানে 3, ঠিক আছে। তো এতটুকু হচ্ছে আমার একটা অংশ। আর এখানে যদি আপনি 17কে 5 দিয়ে মডুলাস করেন, মনে রাখবেন মডুলাস মানে ভাগশেষ। হ্যাঁ, তো 3 5 15, 16 17, 2 অবশিষ্ট থাকবে, রাইট। এই 2 হচ্ছে এখানে। তারপরে এখানে দেখুন এটা হচ্ছে আমাদের একটা ব্র্যাকেটে চলে আসবে, আর এখানে একটা পাওয়ার আছে। হ্যাঁ, আমি লিখলাম না, রাইট। এবার দেখুন -4, আমরা তো অল্প সময় করতে হবে। দেখুন -4, আর এখানে দেখুন আপনি প্লাস 3 দুগুণে কত হয় 6, রাইট। 3 দুগুণে 6, আর এখানে প্লাস একটা 7 আছে, এই তো শেষ। এবার দেখুন আমরা জানি যদি পাওয়ার থাকে, এই যে দেখুন এখানে একটা পাওয়ার ছিল, কিন্তু এই যে এখানে একটা পাওয়ার আছে। তো এই পাওয়ার হচ্ছে এখানে দেখুন 6 থেকে যদি 5 থেকে যদি আপনার 3 চলে যায়, তার মানে 2 থাকে। তো এই 2,2, তার মানে 2 এর উপরে 2 উঠে যায়, এটা আমরা জানি নিয়মটা। 2 এর উপরে কি 2 উঠে যায়, এখানে একটা পাওয়ার ছিল। হ্যাঁ, আচ্ছা 2 উঠে গেল। তারপরে দেন আমার এখানে বাকিটা আমি মুখোমুখি দেখে দিচ্ছি। এখানে দেখুন আপনার -4। তো এখানে এটা যদি আমি স্কোয়ার করি, এখানেও 4 হয়, আর এখানে মাইনাস কত 4, এই 4 4 কিন্তু কাটা হয়ে যাবে, তার মানে এই 4 আর দেখবো না। তারপরে এখানে দেখুন 6 আছে আর 7 আছে, তা 6 আর 7 কত হয় 6 6 12, 12 13, এখানে কি 13 আছে, রাইট। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখুন নাম্বার 22 and 23-তে বলেছে প্রোগ্রামার ইকবালকে তার কোম্পানির সিস্টেম অ্যানালিস্ট হাসান চিত্রের মাধ্যমে একটি প্রোগ্রাম কিভাবে রচনা করা হয় তা দেখিয়ে দিলেন। এই যে চিত্রের মাধ্যমে বলেছে, তার মানে বুঝেছে এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট করেছে। যেহেতু ফ্লো চার্টটা অনেকটা ডায়াগ্রাম বেসড, আপনারা অলরেডি জানেন। তো এখানে যেহেতু একটি প্রোগ্রাম কিভাবে রচনা করা হবে তা দেখিয়ে দিলেন কিসের মাধ্যমে, চিত্রের মাধ্যমে। এটা হচ্ছে মূল কথা এখানে। ইকবাল এর আলোকে প্রোগ্রাম রচনা করলো, তো ওই চিত্রের আলোকে প্রোগ্রামটা রচনা করছে। এখন বলেছে উদ্দীপকের চিত্রের সাহায্যে সমস্যা সমাধান করার পদ্ধতিকে আমরা কি বলি, আমি বলেছি ফ্লো চার্ট বলি, রাইট। এবার বলেছে দেখুন উদ্দীপকে উল্লেখিত বিষয়টির বৈশিষ্ট্য হলো, দেখুন আপনারা জানি জ্যামিতিক চিত্র বা সাংকেতিক চিত্রের মাধ্যমে ফ্লো চার্ট করা হয়, তার মানে এইটা আমাদের সঠিক প্রোগ্রামের প্রবাহের দিক। দেখবেন আপনার ফ্লো চার্ট করলে একটা চিত্র থেকে যাওয়ার সময় আরেকটা চিত্র এরকম আমাদের রো চিহ্ন দিতে হয়, রাইট। তো এটাকে আমরা বলতে পারি অনেকটা কি প্রোগ্রামের প্রবাহের দিক অনুধাবন করতে হয়। আর ধাপে ধাপে সমস্যা সমাধান, মনে রাখবেন ধাপে ধাপে সমস্যা সমাধান করে অ্যালগোরিদম, তার মানে এখানে অ্যান্সার 1 আর 2 হবে। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। দেখুন আমরা পরবর্তী কোশ্চেনে নিচের কোনটি পঞ্চম প্রজন্মের ভাষা, মনে রাখবেন সি হচ্ছে তৃতীয় প্রজন্ম, এটাকে লিড লেভেল ভাষা বলা হয়। ফোর্টরান এটাও তৃতীয় প্রজন্মের ভাষা। আর এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর ফোর্টরান হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর। তো এই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা মনে রাখবেন চতুর্থ প্রজন্মের মানে ভাষা। আর প্রোলগ হচ্ছে এআই রিলেটেড, এই প্রোলগটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। আরেকটা জিনিস দেখুন স্কোয়ার রুট হচ্ছে দেখুন সি প্রোগ্রামে এই স্কোয়ার রুট লেখা যায় না, তখন আমরা এটাকে এসকিউআরটি স্কোয়ার বলে, এটার মূল ভাষা হচ্ছে স্কোয়ার রুট। তো এটা জিনিসটা কি, স্কোয়ার রুটটা হচ্ছে একটা ফাংশন, মনে রাখবেন। আর স্কোয়ার রুটের যে হেডার ফাইল, সেই হেডার ফাইলের নামটা হচ্ছে math.h। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। আজকে টিউটোরিয়ালটা এখানেই শেষ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।